জেনপাসিটি 2025-এর কাউন্সিলিং প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেল। এই মুহূর্তে তুমি কিভাবে রেজিস্ট্রেশন করবে, তোমার কি কি ডকুমেন্টস লাগবে, তার সাথে কলেজগুলোকে কিভাবে সাজাবে, আর কোন পদ্ধতিতে করলে তোমার কোনো কিছু ভুল হবে না, সেই নিয়ে আমরা আজকে আলোচনা করব। দেখো, পরীক্ষা দিয়েছো, পরীক্ষা দেওয়াটা যতটা না জটিল, কাউন্সিলিং প্রসেসটা কিন্তু তার থেকেও জটিল। কোনো যদি ভুলভ্রান্তি একটু হয়ে যায় তখন কিন্তু তুমি ভালো রেজাল্ট করে পরেও, ভালো র্যাঙ্ক পেয়ে পরেও কিন্তু একটা কলেজ পাবে না, তোমার কলেজ ক্যান্সেল হয়ে যাবে। তার জন্য মন দিয়ে প্রতিটা পয়েন্টকে শুনবে, কোনোভাবে ভিডিওটা স্কিপ করবে না, যে পেরিয়ে পেরিয়ে চলে গেলাম এই জিনিসটা করবে না, কারণ এই মুহূর্তে যদি ভুল হয়ে যায় প্রচুর সমস্যায় পড়ে যাবে। ঠিক আছে, চলো আমরা এই অফিসিয়াল ওয়েবসাইট, জেনপাসিভিজির অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। সেখানে যাওয়ার পর নিচের দিকে দেখতে পাবে তোমরা চয়েস ফিলিং আর রেজিস্ট্রেশনের একটা অপশন চলে এসেছে। আশা করি তোমরা সবাই জেনে গিয়েছো যে তোমাদের কবে থেকে কবে পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে। তবুও আমি একবার বলে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, যে এইখানে গিয়ে পরে এই শিডিউলটা দেখলেই তুমি বুঝতে পেরে যাবে কবে থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। অর্থাৎ আজকে 14 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে, চলবে সেটা কত তারিখ পর্যন্ত, 18 তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, অর্থাৎ রেজিস্ট্রেশনটা করতে পারবে। তোমাদের 20 তারিখে ফার্স্ট রাউন্ডের রেজাল্ট বেরোবে। ঠিক আছে, এই যে 14 তারিখ থেকে 18 তারিখের মধ্যে তুমি যে কোনো দিন করতে পারো। আজকে তুমি ফর্ম ফিল আপের প্রসেসটা শুরু করে পরে কালকেও শেষ করতে পারো, আজকে জাস্ট রেজিস্ট্রেশনটা করে পরে কালকেও চয়েস ফিলিং করতে পারো, যা ইচ্ছে তুমি করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু এই ডেটটার মধ্যে 14 থেকে 18 তারিখের মধ্যে তোমাকে সম্পূর্ণ প্রক্রিয়াটা কমপ্লিট করতে হবে। চয়েস লকিং করতে হবে। চয়েস লকিং তুমি কবে থেকে করতে পারবে, 18 তারিখ থেকে করতে পারবে। ঠিক আছে, 17 তারিখ রাত 11:59 পর থেকে তোমরা করতে পারবে। 18 তারিখ গোটা দিন জুড়ে চয়েস লকিং করতে পারবে। চয়েস লকিং করাটা কি বাধ্যতামূলক? যদি করে দিতে পারো খুবই ভালো হয়, যদি নাও করো তবুও চলে, কিন্তু আমি সাজেস্ট করবো যে চয়েস লকিং একটু করে দিও। ঠিক আছে, আচ্ছা দেখো, রেজিস্ট্রেশনের চয়েস ফিলিংয়ের এই অপশনটাতে আসার পর আমাদেরকে কি করতে হবে, খুব ভালো করে মন দিয়ে শুনবে। তোমরা যখনই যাবে দেখবে নিচের দিকে এইখানে রোল নাম্বার, পাসওয়ার্ড দিতে বলেছে, এইটা দিলে চলবে না, কারণ তোমরা সবাই হচ্ছে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনের এই অপশনটাতে ক্লিক করবে। অনেকে এই জায়গাটা ভুল করে, তুমি আগে পরীক্ষা দিয়েছো, অনেকবার পরীক্ষা দিয়েছো মাল্টিপল টাইম, বা তুমি এতদিন ধরে যেই পাসওয়ার্ড দিয়ে দিয়ে রেজিস্ট্রেশন বা লগ ইন করছিলে সেগুলো করলে চলবে না। সকলে এখন কি নিউ ক্যান্ডিডেট, তোমাদেরকে এই নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনের এই অপশনটাতে ক্লিক করতে হবে। তোমাকে দেখো কি কি বলা হয়েছে, একটা পাসওয়ার্ডের এখানে একটা ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে যে এই পাসওয়ার্ডের ক্রাইটেরিয়াটাকে মেনটেন করতে হবে, নয়তো তুমি পাসওয়ার্ড পুট করতে পারবে না। সেটা আমি বলে দিচ্ছি একটু পরে। আর তোমাদেরকে যেটা আমি বলেছিলাম কিছুদিন আগে, যে তুমি নিজের কিন্তু একটা নিজস্ব ইমেল আইডি আর নিজস্ব মোবাইল নাম্বার রেডি করে পরে কিন্তু ফর্ম ফিল আপটা করতে বসবে, কারণ এখানে যেটা দিবে সেটার উপর ভিত্তি করে পরে তুমি 3 বছর বা 4 বছর যে কলেজে স্পেন্ড করবে তারটা সেটা নির্ভর করছে। ঠিক আছে, নিচের দিকে দেখো আই অ্যাগ্রি বলে একটা অপশন রয়েছে, সেই আই অ্যাগ্রি অপশনটাতে আমরা ক্লিক করে দেওয়ার পরে আমাদের কাছে এখানে কি কি জানতে চেয়েছে, রোল নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার, ক্যান্ডিডেট নেম, মাদার নেম, ডেট অফ বার্থ আর সিকিউরিটি পিনটা। খুব ভালো করে মন দিয়ে শুনবে, এই স্টেপটাতেই প্রচুর ছেলেমেয়েরা পারে না। তোমার অ্যাডমিট কার্ডটা ওপেন করবে, তুমি যে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিয়েছিলে সেই অ্যাডমিট কার্ডটা নিবে। ওই অ্যাডমিট কার্ডটাতে যেমনভাবে লেখা আছে তুমি হুবহু সেইভাবেই হচ্ছে ফর্মটা ফিল আপ করবে। আলাদা তুমি যদি ভুল ওখানে লেখা থাকে অ্যাডমিট কার্ডে, সেই ভুলটা দিয়ে পরে তোমাকে ফিল আপ করতে হবে, কারণ মায়ের নাম যেমনভাবে লেখা আছে ওখানে তেমনভাবেই লিখতে হবে, আদারওয়াইজ তুমি ফর্মটা সাবমিট করতেই পারবে না। অ্যাডমিট কার্ডে যেমন লেখা আছে তুমি ফর্ম ফিল আপের সময় যেমনভাবে লিখেছিলে সেইভাবে লিখতে হবে, আদারওয়াইজ ফর্ম সাবমিট হবে না। তো আমি একটা ক্যান্ডিডেটের এই ডিটেলসগুলো বুঝ করি পর তারপর তোমাদেরকে দেখাচ্ছি নেক্সট স্টেপ কী হয়। সাবমিট করার পরে তোমরা এরকম একটা অপশন পেয়ে যাবে, যেখানে তুমি যে ডিটেলসগুলো সাবমিট করলে সেই ডিটেলসগুলো উপরে লেখা থাকবে, নিচে অটোমেটিকলি তোমার একটা মোবাইল নাম্বার আর ইমেল আইডি চলে আসবে, যেটা তুমি ফর্ম ফিল আপের সময় দিয়েছিলে। যদি তুমি এই মুহূর্তে কোনো মোবাইল নাম্বার বা ইমেল আইডি চেঞ্জ করতে চাও, এইখানটার থেকে কেটে পরে এটাকে চেঞ্জ করতে পারবে, এখান থেকে ইরেজ করে পরে ব্যাক পেজ মেরে পরে আর ওইখান থেকেও চেঞ্জ করে নিতে পারবে। আর যদি তুমি ভাবো যে যেই ইমেল আইডিটা ছিল সেই ইমেল আইডিটা সেই মোবাইল নাম্বারটাই থাকুক, তাহলে তুমি রেখে দেবে সেটা। নিচের দিকে দেখো পাসওয়ার্ডের একটা অপশন দিয়েছে, এই পাসওয়ার্ডের ফরম্যাটটা তোমাদেরকে খুব ভালো করে জানতে হবে। সাপোজ ধরো তোমার নাম হচ্ছে রাজু, তুমি কেমনভাবে লিখবে, RAJU, আরটা ক্যাপিটাল হবে, @ দেবে, নয়তো একটা হ্যাশট্যাগ দেবে, নয়তো একটা ডলারের সাইন দেবে, যা হোক একটা সাইন দিতে হবে, একটা বলা হয় স্পেশাল ক্যারেক্টার, তারপরে 1597 যা ইচ্ছে দাও তুমি, তারপরে 1259, 1234 যা ইচ্ছে তুমি দিতে পারো। একটা ক্যাপিটাল লেটার, একটা মিনিমাম স্মল লেটার, মিনিমাম একটা স্পেশাল ক্যারেক্টার আর মিনিমাম একটা নিউমেরিক্যাল থাকতে হবে। আর টোটাল সব কিছু মিলিয়ে মিনিমাম 8টা ক্যারেক্টার হতে হবে। দেখো 4 4 8 আর 9টা ক্যারেক্টার হয়েছে, চলবে। মিনিমাম 8টা ক্যারেক্টার হতে হবে, 8-এর কম হলে কিন্তু সাবমিট দেবে না। আর এই ফরম্যাটে তুমি করার চেষ্টা করবে। বাকি এখানে সিকিউরিটি পিন রয়েছে, সিকিউরিটি পিনটা আমরা পুট করার পরে যখনই আমরা সাবমিট আর নেক্সট করব, আমাদের কাছে মোবাইল নাম্বার আর ইমেলে দুটো জায়গাতে একটা করে ওটিপি যাবে। তোমাকে এখানে দেখো মোবাইল নাম্বারে একটা পাসওয়ার্ড চেয়েছে, ইমেল আইডিতে দেওয়া একটা পাসওয়ার্ড চেয়েছে, মধ্যে এখানে অর লেখা আছে, যে কোনো একটা তুমি সাবমিট করতে পারো। কিন্তু কি সাজেশন থাকবে, যদি তোমার কাছে দুটো জায়গাতেই ওটিপি চলে আসে, তুমি দুটো ওটিপিকে এখানে পুট করে পরে সিকিউরিটি পিন দিয়ে পরে সাবমিট করবে। কেন বলা হচ্ছে, যদি এটা দুটো তোমার ভেরিফাই হয়ে যায়, তোমার যখন তুমি কোনো একটা কলেজে অ্যাডমিশন নিতে যাবে তখন তোমার অ্যাডমিশন প্রক্রিয়াটা খুব ইজি হয়ে যাবে। নয়তো ওখানে অনেকজনের ভেরিফিকেশনটা এখানে কমপ্লিট না হলে তাহলে তাদেরকে আবার নতুনভাবে ভেরিফিকেশন করতে একটু ঝামেলা আছে। যদিও তুমি এইখানে যদি একটা
পাসওয়ার্ড শুধুমাত্র পেয়েছো ওয়ান টাইম, আরেকটা পাওনি, তবু আমি পরের স্টেপে দেখিয়ে দিচ্ছি কীভাবে তুমি আরেকবার ভেরিফাই করতে পারো। অনেক সময় দুটো জায়গাতে ওটিপি আসে না আর কি, তার জন্যই বলছি তুমি নর্মালি এটা দিয়ে পরে এটাকে দিয়ে পরে সিকিউরিটি পিন দিয়ে পরে ভেরিফাই অ্যান্ড সাবমিট করে নিলেই হয়ে যাবে। দেখো এইসবে তোমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়েছে, বাকি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ, কোয়ালিফিকেশন ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আর ফাইনাল সাবমিটটা বাকি আছে। তোমরা কি করবে, বাঁ দিকে এইদিকে চলে যাবে, দেখতে পাবে এইখান থেকে তোমার মোবাইল নাম্বারটা ভেরিফাই হয়েছে কিন্তু এখনো পর্যন্ত ইমেলটা ভেরিফাই হয়নি। এইখান থেকে তোমরা ক্লিক করতে পারবে, তোমাদের কাছে এইখানে তোমার ইমেলটা দেখাবে, তুমি এইখান থেকে সিকিউরিটি পিনটা পুট করে পরে সেন্ড ওটিপি করলেই চলে আসবে। যদি এই মুহূর্তেও মনে হয় তুমি তোমার ইমেল আইডিটা চেঞ্জ করবে, চেঞ্জ ইমেল আইডি বলে একটা অপশন আছে, এই ইমেল আইডি চেঞ্জের অপশনটাতে ক্লিক করবে, তুমি তোমার ইমেলটাকেও চেঞ্জ করে নিতে পারো, ঠিক আছে। দেখো এরপর আমরা কি করবো, নিচের দিকে দেখো অ্যাপ্লিকেশন ফর্ম বলে একটা অপশন রয়েছে, এই অ্যাপ্লিকেশন ফর্মটাতে ক্লিক করবো। ক্লিক করার পর তোমার কি ক্যাটাগরি রয়েছে, তোমার কোন পার্সন ডিসেবিলিটিস রয়েছে কিনা সেগুলো সব ডিটেলসগুলো দেখিয়ে দেবে। তোমাকে নতুনভাবে ফিল আপ করতে হবে না, কারণ তুমি ফর্ম ফিল আপের সময় এগুলো দিয়ে দিয়েছিলে। অনেকের মধ্যে একটা ডাউট থাকে যে আমি আগে জেনারেল সিলেক্ট করেছিলাম, এখন কি আমি ইডাব্লিউএস ক্যাটাগরি নিজেকে সিলেক্ট করতে পারি না, পারবে না। তোমার এখানে অটোমেটিকলি ডিফল্টে ওবিসি লেখাটা বা ইডাব্লিউএস লেখাটা চলে আসবে, তুমি সেটাকে চেঞ্জ করতে পারবে না। নিচের দিকে তোমাকে একটাই মাত্র ডকুমেন্টস যেটা সাবমিট করতে হবে এই মুহূর্তে, সেটা হচ্ছে তোমার ব্যাংকের পাসবইয়ের প্রথম পেজের ছবিটা বা ক্যান্সেল চেক। তোমার কী কী দিতে হবে, অ্যাকাউন্ট হোল্ডারের নাম লিখতে হবে, অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে, কনফার্ম করতে হবে, ওই অ্যাকাউন্ট নাম্বারটাকে আরেকবার রিটাইপ করতে হবে, আইএফএসসি কোড দিতে হবে, ব্যাংকের নাম দিতে হবে আর ব্রাঞ্চের নাম দিয়ে পরে এখান থেকে চুজ ফাইল করতে হবে, পিডিএফ ভার্সনে ফাইলটা চুজ করতে হবে। সেই পিডিএফটা সাইজ কত হবে, মিনিমাম 10 কেবি থেকে ম্যাক্সিমাম 500 কেবির মধ্যে তোমার ফাইলটা হওয়া দরকার। আর এটাকে চুজ করে পরে কোনটা বললাম, তোমার যে ব্যাংকের পাসবই তার প্রথম পেজের ছবিটা যেখানে অ্যাকাউন্টের সব ডিটেলসগুলো লেখা থাকে, সেটা ছবিটাকে এখানে চুজ ফাইল করে পরে সাবমিট করতে হবে, তারপর সেভ অ্যান্ড নেক্সট করতে হবে, ঠিক আছে। এরপর তোমাকে তোমার কোয়ালিফিকেশন ডিটেলসগুলো সাবমিট করতে হবে, যেখানে অটোমেটিকলি তুমি যখন ফর্ম ফিল আপ করেছিলে তখন সিলেক্ট করা ছিল যে তুমি পাসিং ইয়ার দিয়েছিল পাস ছিল, বা তুমি যদি 2025 সালে পাস করেছো সেটাও তোমার লেখা থাকবে, অ্যাপিয়ারিং হিসাবে লেখা থাকবে তোমাদের মেবি। তো তোমার রোল নাম্বারটা এখানে তোমাকে পুট করতে হবে, যেটা তোমার ক্লাস 12 এর রোল নাম্বার, ঠিক আছে। ক্লাস 12 এর রোল নাম্বার দেবে, কোন বোর্ড থেকে পাস করেছে সেটা দিয়ে দেবে। এখান থেকে রেজাল্ট মোডে গিয়ে পরে এটাকে পার্সেন্টেজ সিলেক্ট করবে, আর ম্যাক্সিমাম মার্কসের জায়গায় কি করবে, 600 মার্কস লিখবে না 500 মার্কস লিখবে, এটা নিয়ে তোমরা অনেকে কনফিউশনে আছো। তুমি যদি ভাবো যে 500 মার্কস লিখবে 500 মার্কস লিখতে পারো, তুমি যদি ভাবো যে 600 মার্কস লিখবে 600 মার্কস লিখতে পারো, যেটাতে তোমার বেশি ভালো মার্কস আছে সেটা লিখলেই চলবে। চেষ্টা করবে, এখানে 45%-এর একটা ক্রাইটেরিয়া আছে, যেটা দিলে তোমার 45%-এর উপরে চলে যাচ্ছে তুমি সেটাই দিও। 500 মার্কসের মধ্যেই দেবে, যেটা বেস্ট অফ 5 এর মধ্যে দেবে, কোনো অসুবিধার কিছু নেই, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। 500 মার্কসের মধ্যেই তুমি দিতে পারো, অনেকের মধ্যে কনফিউশন থাকে 500 না 600, 500-এর মধ্যেই তুমি দিতে পারো। তো ম্যাক্সিমাম মার্কস আমরা এখানে 500 লিখবো, আর আপডেট মার্কসের জায়গায় যে তুমি এইচএসে কত পেয়েছো সেটা দেবে, অটোমেটিকলি পার্সেন্টেজটা ক্যালকুলেট হয়ে চলে আসবে, তোমার কিছু দিতে হবে না। নেক্সট এইখান থেকে ইংলিশের একটা মার্কস, এখান থেকে আমরা কি করবো, পাস করবো। ম্যাক্সিমাম মার্কসের জায়গায় আমরা লিখবো 100, আর এখানে দেখো আপডেট মার্কসের একটা অপশন আছে, ওখানটা আমরা লিখবো যে আমরা ইংলিশে কত পেয়েছি ক্লাস 12-এ। সিমিলার ওয়েতে তো পরেরটা হচ্ছে ফিজিক্স, তোমাকে সিলেক্ট করতে হবে, ফিজিক্স সিলেক্ট করার পর এখানে পাস করতে হবে, এখানে 100 লিখতে হবে। সিমিলার ওয়েতে এখানে দেখো তোমার কাছে ম্যাথামেটিক্স দিয়েছে, ম্যাথামেটিক্স তোমাকে লিখতে হবে, দিয়ে তারপরে তোমাকে এখানে পাস করতে হবে, ঠিক আছে। যদি ম্যাথামেটিক্স তোমার সাবজেক্ট না থাকে তাহলে কি করবে, এখান থেকে নট অ্যাপ্লিকেবল করে দেবে। ম্যাথামেটিক্স সাবজেক্টটা যদি তোমার না থেকে থাকে তুমি কি করবে, নট অ্যাপ্লিকেবল করবে। নিচে কেমিস্ট্রি অপশন দিয়েছে, কেমিস্ট্রি দিবে, তারপর তোমার এখান থেকে পাস বলে একটা অপশন চলে আসবে, পাসটা তুমি সিলেক্ট করে দেবে। সবচেয়ে লাস্টে তোমার কাছে বায়োলজি অপশন চলে আসবে, বায়োলজি দিয়ে পরে তোমার যদি অবভিয়াসলি তোমাকে পাস করতে হবে না, তুমি কিন্তু চয়েস ফিলিং বা কিছু করতে পারবে না আর কি, কলেজ আসবে না তোমার। তো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই তিনটাতে তোমাকে পাস করতে হবে। ম্যাথামেটিক্স তোমার সাবজেক্ট না থাকলেও চলবে, ওটাকে তুমি নট অ্যাপ্লিকেবল করে দেবে, তাহলেই হবে। বাকি এই দিকগুলোতে কি করতে হবে, তোমাকে ম্যাক্সিমাম মার্কসের জায়গায় 100 করে পুট করতে হবে, আর অবটেন মার্কসের জায়গায় তুমি কত মার্কসটা অবটেন করেছো তোমার এইচএসে সেটা তোমাকে লিখতে হবে, তাহলেই হয়ে যাবে। অটোমেটিকলি এখানে পার্সেন্টেজটা ক্যালকুলেট হয়ে চলে আসবে। দেখবে যে এখানে যে পার্সেন্টেজটা ক্যালকুলেট হয়ে আসছে ওটা যাতে 45%-এর থেকে বেশিতে হয় বা ম্যাটার করে না, যদিও ওইটাও অতটাও ম্যাটার করে না, তোমার ওই এগ্রিগেটেডটা 45% আসছে কিনা, এইখানের পার্সেন্টেজে 45-এর উপরে আসছে কিনা দেখবে। এইখানের পার্সেন্টেজের সঙ্গে এইখানের পার্সেন্টেজটা ম্যাচ না খেতেও পারে, ঠিক আছে, ওটাতে কোনো ভয়ের কিছু নেই, ম্যাচ খাবে না, স্বাভাবিক তুমি বাংলা ইংরেজির মার্কস ধরছো না, ম্যাচ খাবে না। তো সেই হিসেবে ওটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, কোনো অসুবিধার কিছু নেই, ঠিক আছে। এটা এরকমই হয়, এরকমভাবেই সাবমিট করবে, দিয়ে তারপরে নেক্সট এন্ড সেভ এন্ড নেক্সট করবো, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। তোমাকে এরপরে কন্ট্যাক্ট ডিটেলসগুলো তোমার দিতে হবে, কন্ট্যাক্ট ডিটেলস অলরেডি ফিল আপ থাকে, তুমি যখন ফর্ম ফিল আপ করেছো তখন অলরেডি ফিল আপ থাকে। তারপরেও যদি তোমার মনে হয় যে এখন তোমার কোনো কিছু অ্যাড্রেসের চেঞ্জ হয়েছে, করসপন্ডিং অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয়ে গেছে, অর্থাৎ তোমার স্থায়ী বাসিন্দা অন্য একটা জায়গায় স্থায়ী ঘর আর তুমি এখন অন্য জায়গায় রয়েছো, তখন তুমি দুটো জায়গায় আলাদা আলাদা অ্যাড্রেস বস করাতে পারো। নয়তো করসপন্ডিং অ্যাড্রেসটা ফিল আপ করার পরে নিচের দিকে সেম অ্যাজ করসপন্ডিং অ্যাড্রেস করে দিলেই পার্মানেন্ট অ্যাড্রেসটাও সেম ফিল আপ হয়ে যাবে,
অলরেডি ফিল আপ থাকবে, তবুও ওই বটনটাতে তোমরা ক্লিক করে দিতে পারো, তাহলে ফিল আপটা হয়ে যাবে। নেক্সট পেজে আসার পর তোমরা তোমাদের যে ডিটেলসগুলো এতক্ষণ ধরে ফিল আপ করলে সেগুলো সব দেখতে পাবে। যেমন তুমি তোমার র্যাঙ্কটা ধরো ফিল আপ করোনি, কিন্তু র্যাঙ্কটা কী করে নিয়ে নিল, মার্কসটা কী করে নিয়ে নিল, কারণ তুমি তোমার যেই অ্যাপ্লিকেশন নাম্বার আর রোল নাম্বারটা ঠিকভাবে পুট করেছিলে তার জন্যই নিয়েছে। তো সেই হিসাবে দেখে নাও যে তোমার এখানে সব ডিটেলসগুলোকে চেক করে দেখে নেবে, যেগুলো এতক্ষণ ধরে ফিল আপ করলে কোনো কিছু ভুলভ্রান্তি রয়েছে কিনা। যদি ভুলভ্রান্তি থাকে তুমি প্রিভিয়াসে গিয়ে পরে চেঞ্জ করতে পারো, আদারওয়াইজ তোমার কাছে এখানে একটা অপশন চলে আসবে আই হেয়ার বাই ডিক্লেয়ার বলে, এই অপশনটাতে চেক বক্সটাতে ক্লিক করতে হবে। যদি ভুলভ্রান্তি থাকে প্রিভিয়াসে যাবে, আদারওয়াইজ তোমাকে সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট এই অপশনটাতে তোমাকে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। ফাইনাল সাবমিট করে দেওয়ার পর তোমাদের কাছে এরকম একটা অপশন চলে আসবে, যেখানে টোটাল অ্যাভেলেবল চয়েস 265টা দেখাবে। আর এখানে তুমি এখনো পর্যন্ত চয়েস ফিল আপ করনি বলে 0 দেখাবে, আনফিল্ডে একটা অপশন দেখাবে, আর আনলক থাকবে। এটা লক করতে পারবে তুমি 18 তারিখে লক করতে পারবে, তার আগে পারবে না। এই সাইডে দেখো পে রেজিস্ট্রেশন ফিস বলে একটা অপশন আসবে, এখানটাতে আমরা ক্লিক করে পরে তোমাদের যে 500 টাকা রেজিস্ট্রেশন ফিস সেটা তোমাকে পেমেন্ট করতে হবে। তো তোমরা এখানে অনলাইন পেমেন্টে ক্লিক করে পরে 500 টাকা রেজিস্ট্রেশন ফিসটা পেমেন্ট করতে পারবে। পেমেন্ট সাকসেসফুল হয়ে যাওয়ার পর এরকম একটা পেজ চলে আসবে, যেখানে তোমাকে দেখিয়ে দেবে যে পেমেন্ট ট্রানজাকশন হ্যাজ বিন কমপ্লিটেড সাকসেসফুলি। গো ব্যাকটাতে তোমরা ক্লিক করার পরে তোমাদের কাছে এখন এই চয়েস ফিলিংয়ের যে অপশনটা রয়েছে সেটা নিউ বলে ওপেন হয়ে গেছে। যতক্ষণ না পর্যন্ত পেমেন্ট করছো এই অপশনটা ওপেন হবে না। এরপর আমরা এই চয়েস ফিলিং অপশনটাতে ক্লিক করবো, তারপর আমরা চয়েস করতে পারবো। তোমাকে এখানে যতবার তুমি তোমার ঢোকার চেষ্টা করবে বা কিছু চেঞ্জ করার চেষ্টা করবে, সিকিউরিটির জন্য তুমি যে পাসওয়ার্ডটা দিলে এই মাত্র ক্রিয়েট করেছিলে রেজিস্ট্রেশনের সময়, সেই পাসওয়ার্ডটাকে বারবার ধরে পুট করতে হবে, আদারওয়াইজ তুমি কিন্তু ঢুকতে পারবে না। পাসওয়ার্ডটা পুট করার পরে তোমার কাছে এরকম একটা পেজ চলে আসবে, যেখান থেকে তুমি কি করতে পারবে। ইনস্টিটিউট টাইপে যাবে, এই ইনস্টিটিউট টাইপে গিয়ে পরে এখান থেকে স্টেট গভর্নমেন্ট, স্টেট ইউনিভার্সিটি আর প্রাইভেট ইনস্টিটিউট 3টে অপশন আসবে। স্টেট গভর্নমেন্টে তুমি ক্লিক করতে পারো। স্টেট গভর্নমেন্টে ক্লিক করার পরে তোমার কাছে এখানে শুধুমাত্র গভর্নমেন্ট কলেজের লিস্টগুলো চলে আসবে। এই যে এই নিচের দিকে শুধুমাত্র গভর্নমেন্ট কলেজের লিস্ট চলে আসবে, কোনো প্রাইভেট কলেজ দেখাবে না। এখান থেকে খুব ইজিলি তুমি ফিল্টার আউট করতে পারবে। আর প্রোগ্রামে গিয়ে পরে তুমি বিএসসি নার্সিং করতে জানো, সিসিটি না ওটিটি কিসের সাজাবে সেটা তুমি সিলেক্ট করে নিলে এইখান থেকে তোমাকে শুধুমাত্র নার্সিং কলেজ, দেখো বিএসসি নার্সিং এর শুধু কলেজ দেখাবে। এরপর তুমি যদি মনে হয় যে এই কলেজটা অ্যাড করবে এখানে অ্যাড করে নিতে পারো। তারপরে যদি মনে হয় এই কলেজটা অ্যাড করবে এখানে অ্যাড করে নিতে পারো। যদি তোমার মনে হয় আপ ডাউন করবে, উপর নিচে যাবে, উপর নিচে এইখান থেকে আপ ডাউন করতে পারো, তোমার মতন হিসাব মতন সাজিয়ে নিতে পারবে। কিভাবে চয়েস ফিলিং করবে, কোন সিকোয়েন্সে বানাবে চয়েস ফিলিংটা, সেই নিয়ে আমি একটা বিস্তারিত আলাদা ভিডিও নিয়ে আসছি, চিন্তা করার কিছু নেই। তোমরা ততক্ষণ পর্যন্ত একটু ওয়েট করো, এই প্রসেসটা কমপ্লিট করে পরে বেরিয়ে চলে এসো। বাকি প্রসেসটা আমি তোমাদেরকে পরে বলছি, কারণ ওটা একটা আলাদা ভিডিও আমি বানাবো, এই ভিডিওর সঙ্গে মার্চ করলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো চিন্তার কিছু নেই, তোমরা আবার পরবর্তী সময় চয়েস ফিলিং করতে পারবে। তুমি এখান থেকে এখন কেটে পরে বেরিয়ে যেতে পারো, শুধুমাত্র অ্যাপ্লিকেশন নাম্বার আর পাসওয়ার্ডটা মনে রাখবে, তাহলে হবে। চলো আজকের মতো তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।